করোনা উপসর্গ নিয়ে কয়েক জেলায় এক চিকিৎসক সহ ৫ জন মারা গেছেন। গতরাতে চট্টগ্রাম মেডিকেলে মারা যান চিকিৎসক আরিফ হাসান। এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন তিনি। এছাড়াও সীতাকুণ্ডের নামার বাজারে শিবু দাস নামের এক ব্যক্তি মারা গেছেন। উপসর্গ নিয়ে মানিকগঞ্জের মারা গেছে ২ জন। সিরাজগঞ্জের শাহজাদপুরে একজনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ১৬২ জন এবং বাকি ৬০ জন বিভিন্ন উপজেলায়। খুলনা মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে সর্বোচ্চ ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৪০ জন, বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরার ১ জন, যশোরের ৪ জন, ঝিনাইদহ, নড়াইল এবং গোপালগঞ্জের ১ জন করে। রাজশাহীর ২টি ল্যাবে নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে রাজশাহীর ৮ জন, পাবনার ১০ জন এবং নাটোরের ৩ জন। সাভারে ২১ এবং ধামরাইয়ে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পঞ্চগড়ে ৩, শরীয়তপুরে ৬, টাঙ্গাইলে ১৩, দিনাজপুরের ৫ এবং চুয়াডাঙ্গায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে রয়েছেন সহকর্মী আলী জসিম। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জসিম, বরিশাল থেকে অভ্যন্তরীণ এবং ঢাকা রুটে চলাচলকারী লঞ্চে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, কেমন চিত্র দেখতে পাচ্ছেন? মৌসুমী, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল লঞ্চ টার্মিনালে, যেখান থেকে অভ্যন্তরীণ রুটে যে 12টি লঞ্চ চলাচল করে এবং দূরপাল্লার একটি রুটে ঢাকা লঞ্চ চলাচল করে। এখানে জীবাণুনাশক ছিটানো দরকার, সেটা করে না এবং জুতার সাথে যেহেতু জীবাণু আসার সম্ভাবনার কথা বলা হচ্ছে, তো সেভাবে জুতার সাথে কোনো জীবাণুনাশক তারা ছিটাচ্ছে না, শুধুমাত্র হাতে স্প্রে করে দিচ্ছে। আর এছাড়া বড় লঞ্চে ছিটানো হয়, জীবাণুনাশক ছিটানো হয়, তবে সামাজিক দূরত্বটা তেমন মানা হচ্ছে না। কারণ লঞ্চ আগে 7টা 8টা লঞ্চ চলতো, এই করোনার পরে যে লঞ্চগুলি চালানো হলো তো 5টা আর 3টা, এখন কমে 3টা লঞ্চ, প্রতিদিন 3টা লঞ্চ ছাড়ে। যেহেতু প্রতিদিন 3টা লঞ্চ ছাড়ে, সেহেতু আপনার সামাজিক দূরত্বটা অনেকটা মানা সম্ভব হয় না লঞ্চ কর্তৃপক্ষ। তারা ভাড়াও বাড়ায়নি। তারা বলেছেন যে যেহেতু তারা ভাড়া বাড়ায়নি আর লঞ্চ যেহেতু কম আর যাত্রীও তাদের কম থাকার কারণে তাদের লস হয়, বিধায় অনেক কোম্পানি এই রুটে লঞ্চ চালাচ্ছে না। আর এছাড়াও করোনা সম্পর্কে আপনাকে বলে রাখছি, গত 24 ঘন্টায় 52 জন শনাক্ত হয়েছে। এছাড়া বরিশালে 862 জন মোট শনাক্ত হয়েছে এ পর্যন্ত। পুলিশ স্বাস্থ্য বিভাগে 116 জন, নার্স ডাক্তার মিলিয়ে স্টাফ মিলিয়ে 116 জন করোনায় আক্রান্ত হয়েছে। পুলিশ বিভাগে জেলা এবং মেট্রোতে 157 জন করোনায় আক্রান্ত হয়েছে। মৌসুমী, এই ছিল আমার কাছে লঞ্চ ঘাট এবং করোনা পরিস্থিতির তথ্য। জসিম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলী জসিম। টানা ৪র্থ দিনের মতো রাজধানীর পূর্ব রাজাবাজারে চলছে লকডাউন। যথারীতি ডাক্তার, নার্স, অসুস্থ রোগীর মতো জরুরি প্রয়োজন ছাড়া কাউকে এলাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের কাঁচাবাজার সহ নিত্যপণ্য সরবরাহ করছে বিভিন্ন অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। এছাড়া তাদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবকরা। পূর্ব রাজাবাজার থেকে বের হওয়ার প্রতিটি রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে পূর্ব রাজাবাজার থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আজ তো ৪র্থ দিনের মতো লকডাউন চলছে, কেমন পরিস্থিতি সেখানকার দেখতে পাচ্ছেন? আমরা গতকালও দেখেছি যে আসলে নিয়ম কানুন অনেকেই ঠিকমতো মানছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঠিকভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কেমন পরিস্থিতি আজকে দেখতে পাচ্ছেন ৪র্থ দিনে?
ধন্যবাদ মৌসুমী আপনাকে। আজকে কিন্তু চতুর্থ দিনের মতো এই রাজাবাজারে কিন্তু লকডাউন পরিস্থিতি চলছে। তো আমরা সকাল থেকে এখানে দেখেছি যে পূর্বের মতো কিন্তু যে ঘোষণা দেওয়া হয়েছিল বাইরে কাউকে ঢুকতে দেওয়া হবে না, সেই মোতাবেক কিন্তু এখানে কাজ করে যাচ্ছে এখানকার স্বেচ্ছাসেবকরা। এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এখানে প্রশাসনের লোকরা রয়েছে, তারাও কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি যদি একটি বিষয় বলে রাখি যে এইখানে কিন্তু এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা আজকে একটি অভিযোগ করেছে, ভিতরে যে সেবা দেওয়ার কথা যে সবজির বাজারটি রয়েছে সেই সবজির বাজারে অতিরিক্ত দাম রাখা হচ্ছে, এমন একটি অভিযোগ আমাদের কাছে করেছেন যে বাইরের যে দাম তার থেকে অনেক বেশি মূল্যে ভিতরে সবজিটা বিক্রি করা হচ্ছে। তো আমরাও তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে বলছেন যে তারা প্রতিটি সবজির একটি ফ্ল্যাট রেট রেখেছে, যেই ফ্ল্যাট রেটে রেখে তারা এই সবজিগুলো বিক্রি করছে। তো তারা বলছেন এবং যারা অভিযোগ করছে তারা বলছেন যে তারা হয়তোবা সবাই এখানে উচ্চ আয়ের মানুষ নেই, যারা অনেকে নিম্ন মধ্যবিত্ত রয়েছেন, তাদের পক্ষে কিন্তু এই অতিরিক্ত দাম দিয়ে কিন্তু এসব কেনা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এর পাশাপাশি যদি আরেকটি বিষয় বলে রাখি যে প্রতিদিনের মতো যে বলা হয়েছিল যে এখানে যারা এখানে থেকে বের হবেন তাদেরকে কিন্তু এখানে নাম এন্ট্রি করা হচ্ছে এবং নাম এন্ট্রি করার পরে কিন্তু তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আরেকটি বিষয় বলি যে এখানে যে বলা হয়েছিল যে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না, সেই তেমনটি করা হচ্ছে। তবে আরো অনেকে বলছেন যে অনেকের ভিতরে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যগুলো কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে আমাদের কাছে অভিযোগ করছেন। তো সব মিলিয়ে বলা চলে যে 74 দিনের লকডাউন যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে সেই মোতাবেক এখন পর্যন্ত আছে। মৌসুমী। সাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, এতক্ষণ পূর্ব রাজাবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান। কেন্দ্রীয় ঔষধাগারকে চুক্তির চেয়ে কম সংখ্যক N95 মাস্ক সরবরাহের অভিযোগ উঠেছে তমা কনস্ট্রাকশনের বিরুদ্ধে। এ ব্যাপারে ব্যাখ্যা চেয়ে তমাকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার। করোনা মহামারীর সময় এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ TIB। আর দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশনের এ ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া উচিত। তবে এইসব নিয়ে মুখ খোলেনি তমা কনস্ট্রাকশন। জুবাইর সানির রিপোর্ট। করোনা মহামারীর শুরু থেকেই এই সংকটকে কাজে লাগানোর চেষ্টা করছে কিছু প্রতিষ্ঠান। এবার সে তালিকায় যুক্ত হলো তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের নাম। তমার বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় ঔষধাগারে N95 মাস্কের চালানে সংখ্যায় কম দিয়েছে তারা। কেন্দ্রীয় ঔষধাগার এ ব্যাপারে চিঠি দিয়ে তমা কনস্ট্রাকশনের ব্যাখ্যা চেয়েছে। চিঠিতে বলা হয়, তমা কনস্ট্রাকশনের 1,80,000 পিসের একটি চালান CMSD-তে গ্রহণ করার সময় দৈব চয়নের ভিত্তিতে পর্যবেক্ষণের সময় প্রথম 20টি কার্টনের মধ্যে 5-6টিতে কম সংখ্যক বক্স পাওয়া যায়, যা চুক্তির লঙ্ঘন বলে চিঠিতে বলা হয়। গেল 2রা মে কেন্দ্রীয় ঔষধাগারের 3 লাখ পিস N95 মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় তমা কনস্ট্রাকশন। এই ব্যাপারে তমা কনস্ট্রাকশনের কেউ কথা বলতে চাননি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIB-র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এমন দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে স্বাস্থ্য খাত পুরোপুরি ভেঙে পড়বে। কোনো প্রকার পদক্ষেপ গৃহীত হয়নি এই যে নিয়ম আলোচিত নিয়মের বিষয়গুলো সেগুলো নিয়ে, তার প্রেক্ষিতে যার ফলে আমরা যেটা সন্দেহ করছি যে এই অনিয়মটাই একটা নতুন স্বাভাবিকতায় রূপ নেবে এবং এটা অনুসরণ করে, এই দৃষ্টান্ত অনুসরণ করে আরো অনিয়ম বাড়তে থাকবে। কাজে যারা এর সাথে জড়িত থাকুক না কেন তাদেরকে বিচার আয়ত্তে আনতে পারলে তাহলেই এই ধরনের অনিয়ম বন্ধ হবে। দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম মনে করেন, স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধে দুদকের আরো সক্রিয় হওয়া উচিত। দুর্নীতি দমন কমিশনের দেখলাম যে তারা এই মাস্ক এবং PPE কেনার ব্যাপার নিয়ে তারা বোধহয় কাজ করছেন। এই কাজগুলো যদি এই সময়ে আপনার তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে যতটা সম্ভব দ্রুত শেষ করে যদি আপনার মামলা এবং যদি তদন্ত পেন্ডিং থাকে তাহলে সেইগুলো চার্জশিট করা, এই কাজগুলো দ্রুত করা উচিত এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে গ্রেফতার পাওয়া উচিত। কেন্দ্রীয় ঔষধাগারের 3 লাখ পিস N95 মাস্ক সরবরাহের কার্যাদেশ পাওয়া তমা কনস্ট্রাকশনের প্রথম চালানেই এমন গুরুতর অভিযোগ উঠল। জুবাইর সানি, RTV, ঢাকা।
এবারে বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে সম্পূর্ণ অনৈতিক বলছেন অর্থনীতিবিদরা। এমন সুযোগ অর্থনীতিতে কোনো প্রভাব রাখবে না, বরং সৎ করদাতারা নিরুৎসাহিত হবে বলে মনে করেন তারা। এই প্রস্তাব সংবিধান পরিপন্থী উল্লেখ করে তা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানায় সিপিডি ও টিআইবি। জাহিদ রহমানের রিপোর্ট। অপ্রদর্শিত অর্থ, জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড সহ যে কোনো খাতে বিনিয়োগ করা কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত 2020-21 অর্থ বছরের বাজেটে। এর জন্য গুনতে হবে মাত্র 10% কর। কোনো রকম জরিমানা ছাড়া বৈধ করা টাকার ব্যাপারে কোনো কর্তৃপক্ষই প্রশ্ন তুলতে পারবে না। এ ধরনের সুযোগ না দিয়ে বরং দুর্নীতি বিরোধী অভিযান জোরদার করার পরামর্শ দেন অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ। কিছুতেই সমর্থন করা যায় না। এতে করে খারাপ কাজের প্রতি সরকারের সমর্থন ব্যক্ত হয়। খারাপ কাজকে সমর্থন করলে খারাপ কাজ বেড়ে যায়। কাজেই এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কালো টাকা সাদার সুযোগ না দিয়ে দেশে বিদেশে লুকিয়ে রাখা অবৈধ টাকা ফিরিয়ে আনার পরামর্শ দেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান। এর দ্বারা বরং আরো বেশি কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা উস্কে দেওয়া হবে এবং এটা সমতার বা নৈতিকতার দিক দিয়েও একটি অগ্রহণযোগ্য বিষয়, এই কারণে যে তাহলে সরকার যারা নিয়মিত কর দিয়ে থাকেন তারা কর প্রদানে নিরুৎসাহিত হবেন, এমনকি একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অনৈতিক এমন প্রস্তাব থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন সিপিডি ও টিআইবি। নৈতিক দিক থেকেও এটা কাম্য নয়, এটা অর্থনৈতিক দিক থেকেও খুব একটা এটা লাভজনক নয়, এবং রাজনৈতিক দিক থেকেও এটা বর্তমান সরকারের পক্ষে যাবে বলে মনে হয় না। নামমাত্র একটা কর, তথাকথিত কর সাপেক্ষে এটাকে বৈধতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটা দুর্নীতি সহায়ক, এটি বৈষম্যমূলক এবং এটি অসাংবিধানিক, সংবিধান পরিপন্থী। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বাধা হতে পারে মোবাইল ফোন ব্যবহারে কর বৃদ্ধি। করোনাকালীন অনলাইন শিক্ষা কার্যক্রমেও পড়তে পারে বিরূপ প্রভাব, এমনটাই মনে করেন দেশের শীর্ষ 2 মোবাইল ফোন কোম্পানি রবি ও গ্রামীণ ফোনের কর্মকর্তারা। অন্যদিকে কালো টাকা সহ অন্যান্য খাতে কর বাড়ানোর দাবি মোবাইল ব্যবহারকারীদের। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। বাজেটে ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল। 2020-21 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে 5% সম্পর্ক শুল্ক বাড়িয়ে মোবাইল ফোনের সেবায় 15% ভ্যাট, 1% সারচার্জ, 15% সম্পর্ক শুল্ক মিলে গ্রাহকের কাছ থেকে শতকরা 24 টাকা 97 পয়সা কেটে নেওয়া হচ্ছে। বাড়তি এই খরচ বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। এতে করে করোনার দুর্যোগে বাড়তি চাপের মুখে পড়েছেন সাধারণ মানুষ। প্রতি বছর কর আরোপের বোঝা চাপিয়ে দিয়ে এই খাতকে দুর্বল করার পাশাপাশি মানুষের আয় ব্যয়ের হিসাব ঠিক রাখা কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন মোবাইল ফোন ব্যবহারকারীরা। বিভিন্ন কালো টাকা আছে, সেখানে এটা বাড়াই দিক, যেমন ধূমপানের জন্য এটা খারাপ কাজ, এটা ধূমপানের যে সিগারেটের দাম বাড়াইছে, এটা গুড। দেশের এই ক্রান্তি লগ্নে যেখানে অর্থনীতি বিপর্যস্ত এবং জনগণ অর্থ সংকটে, এই মুহূর্তে মোবাইল ফোনের কলের বৃদ্ধির বিষয়টি আমি মনে করি একটি আত্মঘাতীমূলক সিদ্ধান্ত। সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে, তো সেক্ষেত্রে একজন আরেকজনের সাথে বাই ফোন বা সোশ্যাল কমিউনিকেশন করতে হচ্ছে। তো এর মধ্যে যদি মোবাইলের কল রেটগুলো বাড়ানো হয়, তো এটা আমাদের জন্য আসলে হার্মফুল। আমরা যারা চাকরিজীবী, এদের হচ্ছে স্যালারি কম পাচ্ছি না বা কাজে যেতে পাচ্ছি না, এই সময়টাই আসলে আমাদের এটা উচিত হয় নাই যে আসলে কল রেটটা বাড়ানোর জন্য। আমরা 100 টাকা রিচার্জ করে যদি মাত্র 75 টাকা ইউজ করতে পারি, সরকার যদি ভ্যাট হিসেবে 25% কেটে নিয়ে যায়, তাহলে সেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি বা যারা জব করছে তাদের জন্য সেটা অত্যন্ত ব্যয়বহুল। মোবাইল ফোন কোম্পানিগুলো বলছে তাদের আয়ের 53% সরকারকে দিতে হয়। এই অবস্থায় নতুন কর আরোপ গ্রাহকদের উপর চাপ সৃষ্টি করবে, যা করোনাকালীন সময়ে সমন্বয় করা কঠিন হবে। কিছু যারা ওয়েল অফ লোক আছেন তাদের জন্য এটা হয়তো বড় কিছু না, বাট যারা মিডল ইনকাম গ্রুপ আছেন, লো ইনকাম গ্রুপ, এটার জন্য এটা এক্সট্রিমলি সেন্সিটিভ একটা ডিসিশন। এবং যেখানে আপনার স্টুডেন্টরা ডিজিটাল লাইফস্টাইলে যাচ্ছে, ডিজিটাল এডুকেশনে যাচ্ছে, ওনাদের পক্ষে কি এত টাকা খরচ করে কি এই ধরনের বিল দেওয়া সম্ভব? সো আমি আশা করছি সামনে আরও কয়েক সপ্তাহ সময় আছে, ফাইনাল ফাইন্যান্স বিলের আগে এই কারেকশনগুলো আমাদের সরকার নেবেন।
আমাদের যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন রয়েছে, যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত অন্তরে হয় বলে আমরা মনে করছি। তাই সরকারের কাছে অনুরোধ, ওনারা যেন এই বিষয়টি পুনরায় বিবেচনা করেন। মোবাইল ফোন সব যোগাযোগের মূল চালিকা শক্তি হয়ে ডিজিটাল ইকোনমির দিকে যাচ্ছে দেশ। এমন সময়ে এ ধরনের করের বোঝা দেশের অর্থনীতির জন্য সুখকর হবে না বলে জানান ফোন কোম্পানিগুলোর কর্তা ব্যক্তিরা। আশিকুল আলম, RTV, ঢাকা। দৈনিক যুগান্তরের অপরাধ বিভাগের প্রধান ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ক্র্যাব সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এর আগে শুক্রবার ভোরে বাড্ডার আফতাবনগরে তার নিজ বাসায় অগ্নিদগ্ধ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গেল 2 জানুয়ারি একই বাসায় দগ্ধ হয়ে সাংবাদিক নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস মারা যায়। ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় বিপাকে পিরোজপুরের কচা ও বলেশ্বর নদী পাড়ের অসংখ্য পরিবার। জোয়ারে নদী থেকে পানি ঢুকে পড়ে গ্রামগুলোতে। প্লাবিত হয় সমস্ত ঘরবাড়ি ও ফসলি জমি। ভরা জোয়ারে সারা বছরই ভোগান্তি থাকলেও বর্ষা মৌসুমে বেড়ে যায় তা কয়েক গুণ। ক্ষতিগ্রস্ত এসব বাঁধ দ্রুত সংস্কারের দাবি বাসিন্দাদের। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পিরোজপুরের কচা নদীর পারে ভান্ডারিয়া উপজেলার একটি গ্রাম তেলিখালী। কয়েক বছরের ব্যবধানে এই গ্রামের কমপক্ষে 1.5 থেকে 2 কিলোমিটার এলাকা কচা নদীতেই বিলীন হয়েছে। সর্বস্ব হারিয়ে ধন্যাঢ্য পরিবারগুলো হয়েছে নিঃস্ব। অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে কিংবা সরকারি রাস্তার পাশে। এখনো যারা টিকে আছেন তারাও অপেক্ষা করছেন নিজেদের বসত বাড়ির শেষ পরিণতি দেখার জন্য। চরখালী, জুনিয়া, হরিণপালা, বড় মাছুয়া, খেতাচিরা, ভোলামারা সহ প্রায় সব গ্রামগুলোর চিত্র একই রকম। এসব গ্রামে স্থায়ী কোনো বেড়িবাঁধ না থাকায় এই ভোগান্তি কোনোভাবেই কমছে না। প্রতিদিনই জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এই গ্রামগুলো। সর্বশেষ ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে টিকে থাকা বেড়িবাঁধগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সব একসাথে হয়ে গেছে, আমরা তো বাড়ি নাই, ঘর বাড়ি নাই, জমা জমি যা ছিল সব নদীর ভাঙ্গলে গেছে। আমি 80-85 বছর বসতেছি, বসত বাড়ি ভিটাটিরা সব চলে গেছে। আমি তো এখন কোন রকম রাস্তার পাশে ঘর বাঁধা টং পাইতে আছি। যদি নদীটা না বাড়তো তো হয়তো কিছুদিন থাকতে পারতাম। এখন আমাকে কাম ব্লক ফেলাবার আর আমাকে বাদবেরি দরকার। আমাকে নদীতে একটু ব্লক ফেলান, পাইলেন করেন, আর পানির চাপটা জানি কমাই, এর জন্য আপনারা একটু বেড়িবাঁধ দেন, জানি গরিব বাঁচতে পারে, থাকতে পারে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে না পারলে অল্প সময়ে এই গ্রামগুলো নদীতে বিলীন হয়ে যাবে। আগামী এই বর্ষা মৌসুমের ভিতরে এগুলো যদি নির্মাণ করা না হয়, শত শত পরিবার, হাজার হাজার লোক এই নদীগর্ভে তাদের বাড়িঘর চলে যাবে এবং তাদের শত শত একর জমি ফসল বিনষ্ট হবে। তবে অগ্রাধিকারের ভিত্তিতে ভাঙন প্রবণ এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আমরা নদী ভাঙন এলাকার লোকজনকে যাতে করে নদী ভাঙনে কবলিত না হয় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী বর্ষা মৌসুমের আগেই নদী পাড়ের মানুষের দুর্ভোগ লাঘবে সরকার পদক্ষেপ নেবে, এমনটাই আশা স্থানীয়দের। অভি ইসলাম, টিভি। করোনা আক্রান্ত হওয়া মানেই মৃত্যু নয়। সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় করোনা থেকে সুস্থ দুনিয়ায় ফিরতে প্রয়োজন প্রচুর সাহস আর দৃঢ় মনোবল। সাহস এমনই এক নির্ভরতার নাম যা পাল্টে দিতে পারে অনিশ্চয়তা আর শঙ্কার দৃশ্যপট। বিষময় করোনায় মৃত্যু ভয় সবাইকে আতঙ্কিত করে তুললেও তা থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার গল্পই বেশি। করোনা যুদ্ধে জয়ী হয়ে ফেরা এমনই এক যোদ্ধার খবর জানাচ্ছেন মাদুর রহমান রুবেল। অতি ক্ষুদ্র অণুজীব কোভিড-19 ক্ষুদ্র হলেও অতিশক্তির এই ভাইরাসের তাণ্ডবে নাস্তানাবুদ পুরো বিশ্ব। করোনায় মৃত্যুর খবর যেন সবার ঘুম হারাম করে ছাড়ছে, তবে মৃত্যুই এর একমাত্র গন্তব্য নয়। করোনায় ফ্রন্টলাইনার, চিকিৎসক, সাংবাদিক আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পেশার কারণে আক্রান্তের ঝুঁকিটা বেশি এই 3 পেশার মানুষের।
একা একটা ঘরে আমাকে আসলে এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত এই সংবাদকর্মী বলছেন, রাজধানীতে একলা ঘরে তিনি একাই যুদ্ধ করে গেছেন করোনার তীব্র আক্রমণের সাথে। সাহসের সুতোয় ভর করে পেয়েছেন সুস্থতার দেখা। হঠাৎ করে 104 জ্বরটা বাড়তেই থাকলো, তারপরে শুরু হলো ডায়রিয়া, পানির মতো ডায়রিয়া দিনে 3, 4, 5 বার হতো। আমি রাইস স্যালাইন খেতাম, রাইস স্যালাইন বারবার পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করতাম, প্রচুর খাবারের কিন্তু বিকল্প নাই। শ্বাসকষ্ট যখন হলো আমি নেবুলাইজার নেওয়ার চেষ্টা করলাম, ডাক্তারের পরামর্শে ইনহেলার নেওয়ার চেষ্টা করলাম। তিনি বলতেন ভয় পাওয়া যাবে না, কারণ ভয় অনেক সময় আপনাকে ফুসফুসের সমস্যা থেকে হার্টের সমস্যাও নিয়ে যেতে পারে। এটি যখন বলেছে তখন আমি ভয়কে দূর করার চেষ্টা করলাম। আমি ভাবলাম করোনায় তো সারা পৃথিবী জুড়ে সবাই মারা যাচ্ছে না, ভয়কে সাহসের চাদর দিয়ে ঠেসে ধরার চেষ্টা করেছি। এইভাবে ধীরে ধীরে আমার জ্বর কমলো, শ্বাসকষ্ট কমলো এবং আমি আস্তে আস্তে আবার একটা সুন্দর পৃথিবীর আলো দেখা শুরু করলাম। করোনায় সৃষ্ট মৃত্যু আতঙ্ককে সাহসের সাথে মোকাবেলা করা গেলে বাকি পথটা সুস্থতার। প্রতিটা রাত যেন এক একটা মৃত্যুপুরীতে পরিণত হোক। নিজেকে মনে হতো যেন যে রাতটা কখন শুভে সাদিকের দিকে যাবে, ভোরটা কখন আসবে। আমি একা ঘরে, আমার ফ্ল্যাট বাড়ির সবাই চলে গেছে, আমার অনেক জ্বর, রাতে যদি একটা দম বন্ধ হয়ে যায়, পরদিন আমার ফোনটা বাড়ি থেকে যে আসবে সেটি ধরার একটা মাত্র মানুষ, সেইটা আমি যদি পৃথিবীর সুতোর ওপারে চলে যাই তাহলে আর ফোনটা ধরারও কেউ থাকবে না। একটা করোনা রোগীকে নিন্দা নয়, ঘৃণা নয়, তার পাশে দাঁড়ালে আমরা যে কতটা আন্তরিক এবং সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে কতটা এগিয়ে যাই সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি হয়তো তাদের ভালোবাসাই আমাকে সুস্থ করে এনেছে। এই যে মানুষের ভালোবাসাগুলো, খোঁজ খবর নেওয়াগুলো, এগুলো আমার অসুখের গায়ে মলমের মতো কাজ করেছে। আক্রান্ত হলে মনোবল ধরে রেখে প্রচুর পরিমাণ পুষ্টিকর খাবার ও পানীয় গ্রহণের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ও কিছু নিয়ম পালন করে সাহসটা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ মনে করেন এই করোনা জয়ী। একটা সুন্দর সকালে আবার জেগে উঠেছি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন RTVর ফেসবুক পেজে। সকালের সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।